গত বছর যে জুলাই গণ অভ্যুত্থানে যে হত্যাকাণ্ড হয়েছিল, হত্যাকাণ্ডের পরে আমরা দেখছিলাম যারা পারপিট্রেটর ছিল তারা বিভিন্নভাবে পালাচ্ছিল, দেশের বাইরে যাচ্ছিল এবং বিভিন্ন পত্রপত্রিকায় সেই সময় রিপোর্ট আসছিল এবং তাদের যেই বিচার, সেই বিচারটা নিয়ে একটা মনে হচ্ছিল যে হবে কি হবে না, সবার মধ্যে একটা কনফিউশন ছিল। সেই সময় তাদের বিচারকে করার জন্য সরকারের নিষ্ক্রিয়তাকে চ্যালেঞ্জ করে আমি হাইকোর্টে 15ই আগস্ট একটা মামলা ফাইল করি, যেটা শুনানি হয়। শুনানি অন্তে কোর্ট ওই সময় বলেছিলেন যে আপনি যেহেতু এই সরকারের পার্ট, অর্থাৎ পার্ট বলতে বলেছিল যে আমরা যারা ছিলাম লয়াররা, তারা এই গণ অভ্যুত্থানের সাথে অনেকেই জড়িত ছিলাম, তার মধ্যে আমিও একজন। তো সেই জন্য কোর্ট সেই সময় মন্তব্য করেছিলেন যে এই গণ অভ্যুত্থানে যেহেতু আপনি এই সরকার তো আপনার, তো আপনি একটা আপাতত রুল নেন, সেই রুলের কার্যকারিতা দেখেন। সেই রুলটা নেওয়ার পরে সরকারের যেই খামখেয়ালিপনা আমরা লক্ষ্য করেছি, 1 বছরে অনেকেই চলে গেছে দেশের বাইরে এবং তারা পিসফুলি চলে গেছে এবং তারা গিয়ে বাইরে থেকেও তারা এখন কথাবার্তা বলছে, দেশকে অস্থিরতা করা করছে। ইতিমধ্যে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল সেটা আবার পুনঃপ্রতিষ্ঠিত করা হয়েছে এবং সেখানে ট্রায়ালের কার্যক্রম শুরু হয়েছে। সেই জিনিসগুলা নিয়ে যখন আমরা কোর্টের সামনে আসি, ইতিমধ্যে তার মধ্যে ইউনাইটেড নেশনের একটা ফ্যাক্ট ফাইন্ডিংস রিপোর্ট যেটা আসে, সেই রিপোর্টটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত, কারণ ইউনাইটেড নেশন একটা আন্তর্জাতিক সংগঠন। তো সেই সংগঠনের যে রিপোর্টটা, এই রিপোর্টটা বায়াসড হওয়ার কোনো অপশন নাই এবং এই রিপোর্টটাকে তখন আমরা এই কোর্টের নজরে নিয়ে আসি। 4টা কারণে কোর্টের নজরে নিয়ে আসি যে এটাকে একটা হিস্টোরিক্যাল ডকুমেন্ট হিসেবে ঘোষণা করার জন্য। প্রথমত হচ্ছে এটা একটা এভিডেন্স, অর্থাৎ ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনালে এটা এভিডেন্স হিসেবে শো করবে। দ্বিতীয় হচ্ছে এই রিপোর্টটা হচ্ছে যেহেতু আন্তর্জাতিক রিপোর্ট, সেই তো সেক্ষেত্রে আন্তর্জাতিকভাবে এটার গ্রহণযোগ্যতা অনেক বেশি এবং কেউ এটার পিছনে কোশ্চেন তুলতে পারবে না। তৃতীয় হচ্ছে যে আমাদের যারা ভবিষ্যৎ প্রজন্ম, তারা জানে যে আমাদের ছাত্র জনতার সাথে কি হয়েছিল, কি ধরনের স্বৈরাচারী মর্মম যে করেছিল সেই সময়কার সরকার, সেটা তারা জানতে পারে। চতুর্থ হচ্ছে যে এই রিপোর্টটা প্রিজার্ভ করার দরকার এই জন্য যে ভবিষ্যতে রিসার্চ পারপাসে, অর্থাৎ কোনো দেশে যদি অগণতান্ত্রিক সরকার আসে এবং কোনো ফ্যাসিস্ট সরকার আসে, এই রিপোর্টটার মাধ্যমে তারাও তাদের সলিউশন খুঁজতে পারে এবং এই রিপোর্টটা যাতে আমাদের বই পুস্তকে আসে, সে ব্যাপারে আমরা ওরালি বলেছি। মহামান্য কোর্ট আমাদের বক্তব্য শুনেছেন এবং শুনে উনি আগামী রবিবার দিন এটা জাজমেন্ট আকারে দিবেন এবং আমরা সেটাতে বলেছি যাতে এটা কন্টিনিউয়াস ম্যান্ডামাস থাকে, অর্থাৎ এটা জীবন্ত একটা মামলা হিসেবে থাকে, যার ফলে যদি এই আইসিটিতে যদি আমরা দেখি যে বিচার প্রক্রিয়ার কোনো ধরনের কোনো চলে আসতেছে, অস্বচ্ছতা চলে আসতেছে, তাহলে আমরা সঙ্গে সঙ্গে এই মামলার মাধ্যমে সেখানে কোশ্চেন উঠাতে পারি। কারণ এখন যে সরকার আছে, কালকে সেই সরকার নাও থাকতে পারে, গণতান্ত্রিক সরকার আবার নতুনভাবে নির্বাচনের মাধ্যমে প্রতিষ্ঠিত হতে পারে। সেক্ষেত্রে যেই সরকারই আসবে মানে এই বিচারের ব্যাপারে যেন কোনো কোশ্চেন না উঠায়, এই জন্য আমরা কন্টিনিউয়াস ম্যান্ডামাস। কোনটা? প্রথম রুলটা ছিল যে এই ম্যাস কিলিং এর যে সেটার বিচারের প্রক্রিয়া যাতে স্বচ্ছ হয়, সেক্ষেত্রে সরকারের ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছিল। তো সেইটা অলরেডি অ্যাক্টেড আপন চলমান। তার মধ্যে এই রুল চলাকালীন সময় অনেকেই আমরা দেখেছি যে পালিয়েছে, যেটা আসলে যাদের বিচার হবে তারা যদি না থাকেন তাহলে বিচার কার হবে? তো দ্বিতীয় হচ্ছে যে ইউনাইটেড সাপ্লিমেন্টারি রুল যেটার উপরে দিয়েছিলেন, সেটা হচ্ছে যে ইউনাইটেড নেশনের যেই ফ্যাক্ট ফাইন্ডিংস রিপোর্টটা ছিল, সেই রিপোর্টটাকে কেন হিস্টোরিক্যাল ডকুমেন্ট হিসেবে ঘোষণা করা হবে না ফর দ্য পারপাস অফ দ্য ফিউচার জেনারেশন এবং এভিডেন্সের ভ্যালু ক্যারি করার জন্য।